আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো এইচএসসি আইসিটি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হলো এইচটিএমএল এর টেবিল ট্যাগ। এইচটিএমএল এর টেবিল ট্যাগটি খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে টেবিল ট্যাগটি দেখতে পারো বা এই ভিডিওটি অনুসরণ করো, তাহলে টেবিল ট্যাগের উপরে যে তোমাদের সমস্যাগুলো আছে এগুলো সব সমাধান হয়ে যাবে। প্রথমেই চলো পরিচিত হই কিভাবে টেবিল ট্যাগটি আমরা স্ক্রিপ্টের মাধ্যমে খাতায় লিখব। তো প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। তোমরা জানো যে এইচটিএমএল ব্যবহৃত হয় ওয়েবসাইট তৈরি করার জন্য। তো ওয়েবসাইট তৈরি করার জন্য এই ডক টাইপ এইচটিএমএল দিয়ে আমরা শুরু করব। তারপরে এইচটিএমএল ট্যাগ, তারপরে হেডের ভেতরে টাইটেল থাকবে, টাইটেল একটা নাম দিব আমরা। তো হেডটা শেষ করব। আর তোমরা জানো যে বডির ট্যাগের মধ্যে যা থাকে সেটাই ওয়েবসাইট পেজে দেখা যায়। তো আমরা বডির মধ্যে যেহেতু টেবিল নিয়ে কাজ করব, তাহলে এই টেবিল আমরা শুরু করলাম এবং টেবিলের অ্যাট্রিবিউট দিলাম অ্যালাইন সেন্টার এবং একটা বর্ডার দিয়ে দিলাম বর্ডার 1। অর্থাৎ এখানে আমরা টেবিলের যেহেতু একটি কাজ করব, ক্যাপশন থাকবে টেবিলটির। তো ক্যাপশন বলতে বোঝাচ্ছে টেবিলটা কোন বিষয়ের উপরে সেটা বোঝানোর জন্য টেবিলের উপরে যে লেখাটা থাকে এটার নাম হচ্ছে টেবিল ক্যাপশন। তো টেবিলের যে একটা ক্যাপশন দিতে হবে সেটা আমরা ক্যাপশন দিলাম এবং ক্যাপশনের যে নামটা সেটা আমরা লিখে দিলাম এবং ক্যাপশন ট্যাগটি শেষ করলাম। এরপরে দেখো যে এভাবে এ বি সি ডির জন্য আমরা টিআর নিলাম এবং টিডি নিলাম, এভাবে আমরা শেষ করলাম। শেষ করার পরে টেবিল ট্যাগটিও শেষ করলাম এবং বডি ট্যাগ শেষ করার পরে এইচটিএমএল শেষ করলাম। তো এগুলোই আমরা বিস্তারিত বিবরণ দেব, কি কোথায় টিআর, কোথায় টিডি, কোথায় কোল স্প্যান করতে হবে, কোথায় রো স্প্যান করতে হবে, এগুলো বিস্তারিত বোঝানো হবে। আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবে। দেখো আমরা একটু চিনি যে একটি টেবিল, এই টেবিলটার মধ্যে দেখো যে এ বি সি ডি এইভাবে অনেকগুলো সেল বা ঘর তৈরি হয়েছে। এগুলো এই উপর থেকে নিচের দিকে যেগুলো আছে এগুলোকে বলা হয় কলাম। এই যে এ ডি জি এগুলো হচ্ছে কলাম, আর এ বি সি এগুলো হচ্ছে র। তোমরা দেখতে পারছো। তো এই কলাম এবং রগুলো যদি চিনতে পারো তাহলে মোটামুটি এইচটিএমএল এর যে টেবিল ট্যাগটি এগুলো ইউজ করতে সুবিধা হবে। তো উপর থেকে নিচের দিকে যেগুলো যায় এগুলো হচ্ছে কলাম, আর বাম ডান যেগুলো যায় এগুলোকে বলা হয় রো। তো কলামের বাংলায় অনেক সময় স্তম্ভ দেওয়া থাকে, আবার রোর বাংলা সারি দেওয়া থাকে। দুইটি বিষয় মাথায় রাখো। তো আমরা এই যে কলামের জন্য বা রোর জন্য এই যে প্রথমে আমরা ব্যবহার করি টিআর। এই যে টেবিল ট্যাগটি দিয়ে আমরা স্টার্ট করলাম, তাহলে আমাদের স্ক্রিপ্টটা জেনে গেল যে এখানে একটি টেবিল তৈরি হবে। তো এখানে আমরা আর ক্যাপশন দেখাচ্ছি না, কারণ ক্যাপশনের কাজটা হয়ে গেছে অলরেডি। তো টিআর দিয়ে আমরা এই যে প্রথম কাজটা শুরু করলাম। টিআর মানে হচ্ছে টেবিল রো শুরু করলাম। রো মানে এই দিক থেকে এই দিক পর্যন্ত তৈরি হতে থাকবে। আর টিডিতে হচ্ছে টেবিল ডেটা, অর্থাৎ টেবিলের মধ্যে কি থাকবে। এই যে টেবিলের মধ্যে যে বিষয়টি আছে সেটা হলো এ আছে, তো সেটা বলতে হবে। প্রত্যেকটা টিডির জন্য একটা করে সেল তৈরি হবে বা ঘর তৈরি হবে প্রত্যেকটা টিডির জন্য। যখন এই রোটা শেষ হয়ে যাবে তখন আবার নতুন করে আরেকটা টিআর নিতে হবে। অর্থাৎ সির কাজ দেখো শেষ, টিডি দেওয়ার পরে টিআর এখানে শেষ হয়ে গেছে। অর্থাৎ নতুন আরেকটি রো যখন আমরা তৈরি করছি তখন আবার একটি টিআর নিতে হচ্ছে, আবার ডি ই এফ এগুলো কাজ করছি। আবার এই এফ পর্যন্ত কাজ শেষ, তখন আমরা কিন্তু টিআর শেষ করে দিচ্ছি। আবার নতুন করে জি এইচ আই এর কাজ শুরু হলো, এই জন্য টিআর আবার নতুন করে নিলাম এবং শেষ করলাম এবং ফাইনালি টেবিল ট্যাগটি শেষ করলাম। এখন টিডিও নেওয়া যেতে পারে। টিএইচ কোথায় নেব? টিডি হচ্ছে টেবিল ডেটা আর টিএইচ হচ্ছে টেবিল হেড বা হেডিং। এখানে যদি এই লেটারগুলোকে আমরা মোটা করতে চাই বা শিরোনাম হিসেবে ব্যবহার করতে চাই তাহলে টিডির কাছে আমরা টিএইচ নেব। সাধারণত প্রথম যে লাইনটা থাকে সেটা লেখাগুলো মোটা হয়, এই জন্য এখানে আমরা টিএইচ ব্যবহার করি। আচ্ছা,
এখন যে বিষয়টা হচ্ছে, এখানে আমরা টিআরের কাজ শেষ করে আবার টিআর শুরু করি, এতে নতুন একটি রো তৈরি হয়। আবার টিআর শেষ করার পরে আবার নতুন একটি টিআর গ্রহণের মাধ্যমে আবার নতুন একটি রো তৈরি হয় এবং শেষ হয়, এবং এভাবেই কলাম এবং রো তৈরি হতে থাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এই ব্যাপারটা ধরতে পারলে ইনশাল্লাহ টেবিলের যে প্রবলেমটা এটা কিন্তু সলভ হয়ে যাবে। এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে টেবিলে মার্জ করা, অর্থাৎ অনেকগুলো কলাম ভেঙে রতে কলাম ভেঙে দেওয়া বা রো ভেঙে দিয়ে একটি রোতে রূপান্তরিত করা, এগুলোকে বলা হয় কলিস্পেন এবং রো স্পেন। তো কলিস্পেন এবং রো স্পেন করার যে নিয়মটা, সেটা হচ্ছে আরও ডিটেলস আমরা বলবো, আগে পরিস্থিতিটা হোক। দেখো, এ ঘরের মধ্যে ঘরের মধ্যে কিন্তু এই ঘরটা কিন্তু একটি আছে, কিন্তু ডি এবং ই কিন্তু দুইটি ঘরে বিভক্ত। এই একইভাবে সিটা কিন্তু দুইটি ঘর মিলে একটি ঘর রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু দেখো, এই ঘরটি বা এই সেলটি দুইটি কলামকে ভেঙে একটি কলামে রূপান্তরিত হয়েছে। কিভাবে বুঝলাম? তার নিচের দিকে খেয়াল করো, দুইটি কলাম আছে, এই ডি এবং ই। এই দুইটি কলাম ভেঙে যখন একটি কলামে রূপান্তরিত হবে, সেই সময় আমরা বলবো কলিস্পেন। এবং কয়টি হয়েছে, আমরা এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যাট্রিবিউট ভ্যালু থাকবে 2, অর্থাৎ দুইটি কলাম ভেঙে যখন একটি কলামে রূপান্তরিত হলো, তখন এটাকে আমরা বলবো কলিস্পেন 2। একইভাবে সি ঘরে দেখো, দুইটি রো ভেঙে একটি রোতে রূপান্তরিত হয়েছে, সো এখানে আমরা বলবো রো স্পেন 2। এভাবে কিন্তু কলিস্পেন এবং রো স্পেনের কাজটি করতে হয়। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো কলিস্পেন এবং রো স্পেন কিভাবে আমরা বুঝবো কয়টা কলিস্পেন যাবে, কয়টা রো স্পেন যাবে, বা কোথায় কলিস্পেন লাগবে, কোথায় রো স্পেন লাগবে বা কোথায় লাগবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্সের মাধ্যমে তোমরা ইনশাল্লাহ বিষয়টি বুঝে যাবে। তো এটা বোঝার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, একটি টেকনিক অবলম্বন করতে হবে, যে কোথায় কলিস্পেন এবং কোথায় রো স্পেন করবে। এর জন্য তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে যে টেবিলটা দেওয়া থাকবে, এই টেবিলটা প্রশ্নপত্র থেকে তোমার পরীক্ষার খাতায় একটা রাফ করে নিবে, এই টেবিলটা তুলে নিবে। টেবিলটা তোলার পরে তোমার কাজ হবে একটা পেন্সিল দিয়ে ওই টেবিলের উপরে দেখো যেসব জায়গাগুলোতে ফাঁকা আছে, তুমি ডানে বামে উপর নিচে দেখবে কোথায় ফাঁকাগুলো আছে। দেখো, এইখান থেকে ডান দিকে খেয়াল করো, এখানে একটা লাইন আছে, এই লাইনটা বরাবর চলে যাবে। আবার দেখো নিচের দিকে খেয়াল করো, এইখান থেকে কিন্তু লাইনটা এখানে এসে থেমে গেছে, আমরা থামাবো না, সামনের দিকে যত দূর পর্যন্ত যায় চলে যাবে। এইরকম এইখান থেকে লাইনটা এসে থেমে গেছে, আমরা থামাবো না, সামনের দিকে এগিয়ে নিয়ে যাব পেন্সিলের মাধ্যমে। এইগুলো যদি আমরা এঁকে দেই, তাহলে দেখো এরকম দেখাবে। এইটার দিকে খেয়াল করো, আমরা যদি পেন্সিল দিয়ে এগুলোকে এঁকে দেই, তাহলে কিন্তু এইরকম দেখাবে। দেখো, এই সব জায়গায় ফাঁকা ছিল, এই ফাঁকাগুলো পূরণ হচ্ছে। তো এইভাবে যদি পেন্সিল দিয়ে আমরা এঁকে দেই, ডানে বামে খেয়াল করে এবং উপর এবং নিচের দিকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কলিস্পেন লাগবে এবং কোথায় রো স্পেন লাগবে এবং কতটুকু লাগবে। সেটা কিন্তু ডান বাম এবং উপর নিচের দিকে যদি খেয়াল করি, তাহলে কিন্তু মিলে যাবে। দেখো, এই টেবিলটার দিকে আবার খেয়াল করো, দেখো এখানে আমরা পেন্সিল দিয়ে যদি এঁকে দেই, তাহলে এইভাবে ম্যাচিং হবে। এরপরে আরেকটি বিষয় চলো দেখে আসি, সেটা হলো কোনো টেবিলের মধ্যে যদি আমরা একটি ইমেজ অ্যাড করতে চাই বা কোনো ছবি অ্যাড করতে চাই, তাহলে কিভাবে এটা করা যেতে পারে। তার জন্য আমরা যে সেলের মধ্যে বা যেখানে আমরা ছবিটি রাখবো, সেই জায়গাটির কতগুলো কলিস্পেন লাগবে এবং কতগুলো রো স্পেন লাগবে সেটা করে নিতে হবে। তারপর ইমেজ এবং এসআরসি বা সোর্স সেটা দেখিয়ে দিতে হবে কোথায় ছবিটি আছে এবং ছবিটির নাম কি, কোন ফরম্যাটে আছে, জেপিজি হলে জেপিজি অথবা পিএনজি হলে পিএনজি, এভাবে লিখে দিতে হবে। তো এখানে আমরা ইমেজ এসআরসি ব্যবহার করলাম। এবং এটার আরেকটি কথা আছে, যদি ছবিটি কোনোভাবে সিস্টেম না পায়, তাহলে সেটার অল্টারনেটিভ হিসেবে অল্ট আমরা ব্যবহার করব,
আর সেটার জন্য ওই ছবিটির নামটা এখানে যাতে শো করে এভাবে। তো এইভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারি একটি টেবিলের মধ্যে, অথবা একটি পূর্ণাঙ্গ সেলের মধ্যেও আমরা একটা ছবি অ্যাড করতে পারি। যেমন এই যে এফ বা আই এল এইগুলোর মধ্যেও আমরা ছবি অ্যাড করতে পারি, যেখানে কল স্প্যান বা রো স্প্যান থাকবে না। আবার কল স্প্যান এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কল স্প্যান বা রো স্প্যান করতে হবে না। এখন যদি আমরা চাই ছবিটির সাইজ দিয়ে দেব, তাহলে সেক্ষেত্রে আমরা উইডথ এবং হাইট দিয়ে দিতে পারি। ছবিটির কতটুকু উচ্চতা হবে এবং কতটুকু উইডথ হবে এগুলো কিন্তু আমরা অ্যাট্রিবিউট হিসেবে লিখে দিতে পারি। চলো আরেকটি বিষয় দেখে আসি, সেটা হলো যদি আমরা দেখো এই টেবিলের মধ্যে এমনভাবে একটি ছবি অ্যাড করব যে ছবিতে ক্লিক করলে একটা লিঙ্কে আমাদেরকে নিয়ে যাবে। এভাবে যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যে সেলে বা যেখানে আমরা ছবিটি রাখতে চাই সেটা টার্গেট করে নিতে হবে। তার জন্য যদি কল স্প্যান বা রো স্প্যানের প্রয়োজন হয় আমরা করে নেব, আর দরকার না হলে সেখানে আমরা কল স্প্যান রো স্প্যান করব না। এখন এরপরে আমরা ওই টিআর বা টিডির মধ্যে আমরা অ্যাঙ্করিং করব বা এ ট্যাগ ব্যবহার করব, AHREF এটা ব্যবহার করার পরে ইকুয়াল দিয়ে আমরা ইনভার্টেড কমার মধ্যে ওই অ্যাড্রেসটি দিয়ে দেবো, যে অ্যাড্রেসটি আমরা এখান থেকে লিঙ্কে যেতে চাই সেটা দিয়ে দিব। এবং ওই অ্যাঙ্করিংয়ের ভেতরে আমরা ইমেজ যেভাবে আমরা আগে দিয়েছিলাম সেখানে ইমেজকে সোর্স করে দেব এবং সেই একই নিয়মে আমরা এটা শেষ করব। এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে একটা টেবিলের মধ্যে কিছু কাজ, সেটা হলো দেখো একটা টেবিলের বিভিন্নভাবে টেক্সটগুলো থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, বামে থাকতে পারে, ডানে থাকতে পারে, তারপরে উপরে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে এবং নিচে থাকতে পারে। এই ক্ষেত্রে দেখো এখানে আমরা কিন্তু অ্যালাইন করেছি। অ্যালাইন মানে হলো বাম, ডান এবং মাঝখানের এটা হলো লেফট, রাইট এবং সেন্টার। এখানে কিন্তু অ্যালাইন করছি আমরা সেন্টারে, এটা কিন্তু সেন্টারে আছে এজন্য সেন্টার করেছি। কিন্তু এই রকম অ্যালাইনমেন্টটা বিভিন্ন ধরনের হয়। এটা হলো ডান থেকে বামের দিকে, মাঝখানে ডান বাম এবং মাঝখানে, এবং আরেকটি হলো উপর থেকে নিচের দিকে, উপরে এবং নিচে এবং মাঝখানে। এই দুই ধরনের বিষয়টি কিন্তু বুঝতে হবে। এখানে আমরা অ্যালাইন করেছি, এখানে কিন্তু ভ্যালাইন করেছি, বির জন্য কিন্তু ভ্যালাইন করা হয়েছে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এর জন্য আমরা বিষয়টি একদম ডিটেলস আলোচনা করি। দেখো এইখানে এটা আছে সেন্টারে, যদি এটা এই সাইডে থাকতো আমরা তাহলে অ্যালাইন করতাম লেফটে, আর যদি এখানে থাকতো তাহলে রাইট করতাম। যেহেতু মাঝখানে আছে এজন্য সেন্টার করেছি। এই জায়গায় একটু খেয়াল করো, এখানে কিন্তু BXCMY এরা কিন্তু অন্য একটা স্টাইলে আছে। সেটা হলো এখানে বিটা লেফটে আছে, এক্সটা একটা অবস্থানে আছে, সিটা একটা অবস্থানে আছে, কিন্তু এমটা কিন্তু উপর থেকে নিচের দিকে মাঝখানে আছে এবং ওয়াইটা কিন্তু একদম নিচের দিকে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ভ্যালাইনের ব্যবহারটা আমরা এখানে আনবো। সবচেয়ে উপরে যেটা থাকবে, উপরে রাখার জন্য আমরা লিখব টপ, আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব ভ্যালাইন এবং এর ভ্যালু হবে টপ। এবং মাঝখানে যদি দেই, উপর থেকে নিচের দিকে মাঝখানে হলে ভ্যালাইন হবে মিডল এবং একদম নিচে হলে ভ্যালাইনটা হবে বটম। আশা করি বুঝতে পেরেছ।